ইসরায়েল বিরোধী মন্তব্যের জেরে জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেস্কা আলবানেজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে প্রতিবেদন দেওয়ার কারণে আলবানেজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার এ ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, আলবানেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে। আলবানিজ জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক বিশেষ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক পর্যায়ে অন্যতম সমালোচক। এ কারণে ইসরায়েল এবং তার সমর্থকরা দীর্ঘদিন ধরে আলবানেজকে অপসারণের আহ্বান জানিয়ে আসছে। এদিকে আলবানেজ যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে প্রত্যাখ্যান করে জানান, তিনি তার কাজ চালিয়ে যেতে আগ্রহী। চলতি সপ্তাহে লোহিত সাগরে দুটি জাহাজ ডুবিয়ে দেওয়ার পর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হামলার পর হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, গুণগত সামরিক অভিযান চালিয়েছে তারা। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগেই ভূপতিত করা হয়েছে। ফিলিস্তিনিদের সমর্থনে প্রায়ই ইসরায়েলে হামলা চালায় হুতিরা। ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের বিমান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে বহু এয়ারলাইনের সেবা এখনও পুরোপুরি চালু হয়নি। জুনের শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও আকাশপথ বন্ধ থাকা এবং নিরাপত্তাজনিত উদ্বেগ এখনও বিমান চলাচলে প্রভাব ফেলছে। 20 দিনের ফ্লাইট স্থগিতাদেশের পরে তেহরানের প্রধান ইমাম খোমেনি বিমানবন্দর 4 জুলাই চালু হয়। ইসরায়েলি হামলার কারণে ওই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। তবে আকাশপথে নিষেধাজ্ঞা ও নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের কারণে এখনও অনেক বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করতে বা স্থগিত রাখতে বাধ্য হচ্ছে। এর মধ্যে এজিয়ান এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, এয়ার কানাডা, এয়ার ইউরোপা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, রানার এয়ার ও ইউনাইটেড এয়ারলাইন্স অন্যতম। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সতর্ক করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের ওপর দ্বিমুখী আচরণ অব্যাহত থাকলে পারমাণবিক ইস্যুতে আর কোনো সহযোগিতা সম্ভব নয়। বৃহস্পতিবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তার সাথে ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট বলেন, পারমাণবিক বিষয়ে সংস্থার পক্ষপাতমূলক অবস্থান সংশোধন না করলে ইরানের সাথে সহযোগিতা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো নতুন আগ্রাসনের জবাবে আরও কঠোর ও নজিরবিহীন প্রতিক্রিয়া দেওয়া হবে। এদিকে আইএআই প্রধান রাফায়েল গ্রোসি বলেন, ইরানের সাথে আলোচনার শীর্ষ অগ্রাধিকার, তবে জানিয়েছেন জুনের হামলার পর থেকে সংস্থার কোনো পরিদর্শক এখনও ইরানি স্থাপনায় প্রবেশ করতে পারেননি। ইরান ইসরায়েল সংঘাতে ইরানের 12 জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর শাখা বাসিজ পার্লামেন্টারি কোর্সের মিডিয়া আর্ম। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা বৃহস্পতিবার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে অভিযোগ করা হয়, সত্যের পক্ষে থাকা মিডিয়ার কণ্ঠরোধ করার জন্য এবং প্রতিরোধ ফ্রন্টের মিডিয়াকে দমন করার জন্য ইচ্ছাকৃতভাবে ইরানের মিডিয়া অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী। 12 দিন ধরে চলা ইরান ইসরায়েল সংঘাতের সময় ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে হামলা চালায় ইসরায়েল। ইউক্রেনকে সমর্থন দিয়ে যাওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউরোপীয়দের সাথে থাকার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জ। ইতালীয় রাজধানী রোমে অনুষ্ঠিত 2 দিনব্যাপী ইউক্রেন রিকভারি কনফারেন্সে এই আহ্বান জানিয়েছেন তিনি। ইউক্রেনের পুনর্গঠনের জন্য বেসরকারি ও রাজনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে ইতালিতে ইউক্রেন রিকভারি কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। এদিন ট্রাম্পকে উদ্দেশ্য করে জার্মান চ্যান্সেলর বলেন, যুক্তরাষ্ট্র ও তারা একই অবস্থানে দাঁড়িয়ে আছে এবং তারা বিশ্বে একটি স্থিতিশীল রাজনৈতিক অবস্থার সন্ধান করছে। এছাড়া সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা হাল ছাড়বেন না। ইউক্রেন যুদ্ধ সমাধানে অগ্রগতির অভাবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কাছে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস আসিয়ান সম্মেলনের এক বৈঠকে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন রুবিও। বৈঠকের পর সাংবাদিকদের রুবিও বলেন, এটি একটি খোলামেলা ও গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছেন সেটাই আমি এ বৈঠকে বলেছি। রুবিও জানান, ল্যাভরভ ইউক্রেন নিয়ে একটি নতুন ধারণা দিয়েছেন।
আর তিনি সেই ধারণা প্রেসিডেন্টের কাছে নিয়ে যাবেন আলোচনার জন্য। তবে তিনি সতর্ক করে দেন এটি স্বয়ংক্রিয়ভাবে শান্তির দিকে নিয়ে যাবে এমন নয়, তবে সম্ভাব্যভাবে একটি পথ খুলে দিতে পারে। কিয়েভে অজ্ঞাত এক হামলাকারীর গুলিতে দেশটির এসবিইউ নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তা কর্নেল ইভান ভোরোনিচ নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, কর্নেল ইভান ভোরোনিচ বৃহস্পতিবার সকালে শহরের হলোসিভস্কি এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় সময় সকাল 9টার দিকে অজ্ঞাত ওই হামলাকারী তার উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলে নিহত হন তিনি। কর্নেল ভোরোনিচ রাশিয়ার হামলা চালানোর জন্য নিবেদিত এসবিইউ এর বিশেষ অপারেশন সেন্টারের একটি বিভাগের একজন সিনিয়র অপারেটিভ ছিলেন বলে জানা গেছে। টেক্সাসে আকস্মিক বন্যা শুরুর পর এ পর্যন্ত 121 জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া অন্তত 160 জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য টেক্সাসে বন্যার ফলে কের কাউন্টিতে কমপক্ষে 150 জন নিখোঁজ রয়েছেন। রাজ্যের অন্যান্য অংশে নিখোঁজ রয়েছেন আরও অনেকেই। নিখোঁজদের সন্ধানে এখনও অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকালের মধ্যে টেক্সাসে ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে যাচ্ছেন। এদিকে টেক্সাসের পর এবার আকস্মিক বন্যার কবলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য। এরই মধ্যে রাজ্যের বেশ কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ। এদিকে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নেপাল চীন সীমান্ত অঞ্চল থেকে এখন পর্যন্ত 9 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাছাড়া আকস্মিক বন্যায় দুই দেশকে সংযোগকারী মৈত্রী সেতু ভেঙে যাওয়ার বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো অঞ্চল। সীমান্তের কাছে হিমবাহ হ্রদের হঠাৎ বিস্ফোরণ থেকে আকস্মিক বন্যা দেখা দিয়েছে বলে জানায় নেপাল কর্তৃপক্ষ। বন্যা এখনও 19 জন নিখোঁজ রয়েছে, যাদের মধ্যে 13 জন নেপালি ও 6 জন চীনা নাগরিক। এছাড়া ভূমিধসের কারণে আটকা পড়েছেন বহু পর্যটক। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে নেপাল সেনাবাহিনী। এদিকে সংবাদ মাধ্যমগুলো বলছে, বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী বহু মানুষ এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ভারতের গুজরাটের ভাদোদরা জেলার গম্ভীরা সেতু বাসের ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 15 জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। প্রশাসন জানায়, ধসে পড়া সেতুর নিচে আরও 2টি যানবাহন আটকা থাকতে পারে। নিখোঁজ কারো সম্পর্কে তথ্য থাকলে তা নিয়ন্ত্রণ কক্ষে জানানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকারীরা জানান, প্রায় 3 মিটার গভীর কাদায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে বৃষ্টির কারণে সমস্যা আরও বেড়েছে। উদ্ধারকারীদের সহায়তায় একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হচ্ছে বলেও জানানো হয়। এর আগে সোমবার ভোরে ভাদোদরা ও আনন্দ জেলার সংযোগকারী গম্ভীরা সেতুর একাংশ ধসে পড়ে। প্রায় 40 বছর আগে নির্মিত সেই সেতু দিয়ে চলার সময় ট্রাক, প্রাইভেট কার সহ একাধিক যানবাহন মাহিসাগর নদীতে পড়ে যায়। সেতু ধসের পর ব্যাপক প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠেছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বাধীন বিজেপি সরকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। আম কাঁঠালের পসরা নিয়ে লন্ডনের রাস্তায় রাস্তায় বসেছে অস্থায়ী দোকান। আর এসব দোকানে দেশীয় ফল কিনতে ভিড় করছেন ক্রেতারা। বিদেশের মাটিতে বসে গ্রীষ্মের দেশীয় ফলের ঘ্রাণ আর স্বাদে বিভোর এখন ব্রিটেনের প্রতিটি প্রবাসী ঘর। বাঙালি পাড়া ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আরিফ মাহফুজ। মৌসুম চলছে আম কাঁঠালের। ব্রিটেনের বাজারে এসেছে বাংলাদেশের জাতীয় ফল। লন্ডনের বাঙালি পাড়ার বাজারগুলো সয়লাভ হয়েছে দেশীয় আম কাঁঠালে। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানে দোকানে সাজানো হয়েছে মৌসুমী ফলের স্তূপ। প্রকৃতির এক দারুণ উপহার আম কাঁঠালের গুণগত মান ক্রেতাদের বোঝাতে ব্যস্ত রয়েছেন দোকানিরা। এটা বাংলাদেশি আম বাড়িভোর, যেগুলা সবচেয়ে উন্নত মানের কাঁঠাল, এগুলো আমরা বিশেষ করে মিষ্টি আসুরিয়া দোকানে লন্ডনে আনি। বিক্রেতারা বলছেন, বিগত বছরগুলোর তুলনায় এবার বেশি আম কাঁঠাল আমদানি হয়েছে ব্রিটেনে, তাই দামও এবার রয়েছে সাধ্যের মধ্যে। মানে প্রচুর কাঁঠাল। আমরা প্রায় সপ্তাহে আমরা 2-3টা শিফট আমরা একদম চিপ রেটে আমরা কাঁঠাল লাগাইছি, আম লাগাইছি 650 টাকা পার কিলো পড়ে এটা বাংলাদেশ। বাজারে এসে ক্রেতারা ভিড় জমাচ্ছেন প্রিয় জাতীয় ফলটি কিনতে। ক্রেতারা বলছেন, আম কাঁঠাল শুধু ফল নয়, এগুলো ভালোবাসার আরেক নাম। মনে করিয়ে দেয় নিজের দেশ মাতৃকাকে। ভালোই লাগে। বাংলাদেশি ফল আমরা এই দেশে পাওয়া যায়, আমরা খুব আনন্দিত লাগে এগুলো খাওয়ার পরে, আর দেখার পরে আর বেশি আনন্দিত লাগে। আর এই আম কাঁঠাল গুলা প্রচলন বা এই যে দাওয়াত দেওয়া, এগুলো আমাদের বাংলাদেশি বা বাঙালিদের ইতিহাস ঐতিহ্যেরই একটা অংশ। কাঁঠাল নিলে তো সব আমরা শেয়ার করি, আমরা 20-25 ফ্যামিলি আছি,
তো যারটা ভালো হয় সবে শেয়ার করে, আমরা ভালো হইলে দাওয়াত দেই, আও আয়া খাও, এনজয় কি ভালো এক্সাইটিং লাগে, সব মিলিয়া একটু ফুর্তি করলাম। ভাতে মাছে বাঙালি সেই সাথে ফল, আর সেই ফল যদি হয় আমার কাঁঠাল, তাহলে আনন্দে ভরে ওঠে চারপাশ। আম কাঁঠাল পাকা মৌ মৌ ঘ্রাণ, প্রকৃতির এই সবায় ভরে দিচ্ছে প্রবাসীদের প্রাণ। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। পেরুতে প্রায় ৩৫০০ বছরের পুরনো একটি প্রাচীন শহরের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। দেশটির হুয়াওরা প্রদেশে অবস্থিত শহরটির নাম পেনিওকো। রাজধানী লিমার উত্তরে অবস্থিত এই শহর একসময় ছিল বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভারত, মিশর, সুমেরিয়া এবং চীনের অন্যান্য প্রাথমিক সভ্যতার তুলনায় এটি বিকশিত বলে মনে করেন প্রত্নতত্ত্ববিদরা। আরও জানাচ্ছেন ঋতু সাহা। লিমা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৯৭০ ফুট উচ্চতে অবস্থিত। ধারণা করা হয় এটি ১৮০০ থেকে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন মধ্যপ্রাচ্য এবং এশিয়ার প্রাথমিক সভ্যতাগুলো বিকশিত হচ্ছিল। গবেষকরা বলছেন তাদের এই আবিষ্কার আমেরিকার প্রাচীনতম সভ্যতা ক্যারল সম্পর্কে মানুষকে ধারণা দেবে, সভ্যতার বিলুপ্তি নিয়ে দেবে অজানা তথ্য। দীর্ঘ ৮ বছরের গবেষণার পর এই স্থানে ১৮টি স্থাপনা আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে রয়েছে মন্দির এবং আবাসিক ভবন। সেখানে ভবনগুলোতে গবেষকরা আনুষ্ঠানিক জিনিসপত্র, মানুষ ও প্রাণীর মূর্তির মাটির ভাস্কর্য এবং পুঁতি ও সমুদ্রের খোলস দিয়ে তৈরি গহনা আবিষ্কার করেছেন। ভারত, মিশর, সুমেরীয় এবং চীনের অন্যান্য তুলনামূলক প্রাথমিক সভ্যতার তুলনায় এটি বিকশিত বলে মনে করেন প্রত্নতাত্ত্বিকরা। ১৯৯০-এর দশকে পেনিকোর সাম্প্রতিক গবেষণা এবং ক্যারল খননের নেতৃত্ব দানকারী প্রত্নতাত্ত্বিক ডক্টর রুথ শ্যাডি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ধ্বংসপ্রাপ্ত ক্যারল সভ্যতার পরিণতি বোঝার জন্য এই আবিষ্কার গুরুত্বপূর্ণ। এই নগর কেন্দ্রটি কারাল সংস্কৃতির ঐতিহ্য অনুসরণ করে গড়ে উঠেছে। কৌশলগত অবস্থানের কারণে এটি সুপে ও হুয়াওরার উপকূল পার্বত্য শহরগুলো সহ আন্দিজ, অ্যামাজনীয় এবং উচ্চ পার্বত্য অঞ্চলের মানুষদেরও একসাথে সংযুক্ত করত, যা তখন বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। গবেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন সভ্যতা ক্যারলের পতনের পর পেনিকোর গুরুত্ব বাড়ে। রঙিন লোহা, আকরিক, হোমাটাইট বাণিজ্যের কারণে পেনিকোর খ্যাতি ছড়িয়ে পড়ে। এই রঙিন লোহা আন্দিজদের প্রতীকী রং হিসেবে বিবেচিত হতো। প্রত্নতত্ত্বের নিদর্শন এই এলাকাটি বর্তমানে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। ঋতু সাহা, ৭১। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও কিছু নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও আসছে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।